হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। এরকম একটা সুন্দর আকাশ দেখতে কার না ভালো লাগে বলো? বর্ষাকাল কিন্তু গ্রামের সৌন্দর্যটা সত্যি বেড়ে যায়। আকাশটার অবস্থা দেখো, এটা কিন্তু সকাল না, এটা হচ্ছে বিকালের আকাশটা, তাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এদিকে প্রায় এখন সপ্তাহখানেক থেকে প্রত্যেকটা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির পর আকাশটা যখন মেঘলা থাকে দেখতে বেশ ভালো লাগে। আর আমি এখানে নিয়ে নিয়েছি আমার ছোট্ট পাপুর অনেক কাপড় চোপড়, তো সেগুলো ধুয়ে দিলাম। কারণ এখন তো আর বেশিক্ষণ রৌদ্র থাকে না, কিছুক্ষণ রৌদ্র থাকে আবার বৃষ্টি চলে আসে, তাই বেশি একটা কাপড় ধুয়ে দেওয়া যায় না। আর এদিকে দেখো আমাদের হচ্ছে, এটা হচ্ছে বিছুন ক্ষেত। 2-1 দিনের মধ্যে আমাদের রোয়া গাড়া শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের পাট ক্ষেত। পাট কিন্তু একদম ভালোই হয়েছে, আর কিছুদিন পর পাট কাটা শুরু হয়ে যাবে। পাট ক্ষেতের চারদিকে আমাদের হচ্ছে রোয়া ক্ষেত। দেখো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এই সবেমাত্র কাপড়গুলোকে আমি মেলে দিয়ে আসলাম, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কাপড় আর নেবো না, কারণ কাপড়গুলো এখনও ভেজা। এই বৃষ্টিটা কিছুক্ষণ থাকবে, থেকেই কিন্তু আবার উঠে যাবে রোদ। এদিকে ভালোই একটা হাওয়া দিয়েছে, বেশ মজা লাগে এই ওয়েদারটা। কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে না বেশ অসুবিধা হয়, আর বাচ্চা কাচ্চা হিসু টিসু করে, সেগুলো ধুয়ে দিতে হয়, একদম অসুবিধে হয়ে যায়। তারপর এই হচ্ছে নালা দিয়ে প্রচুর জল যাচ্ছিল, আর এখানে একটা ছোট্ট নৌকা, যেটা আমরা ছোটোবেলায় এই কাজগুলো করেছি, এটা বুনু করেছে। ছোট একটা নৌকা বানিয়ে এভাবে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। কারা কারা ছোটোবেলায় এইভাবে কাগজ দিয়ে নৌকো বানিয়েছো? আমরা কিন্তু প্রচুর বানিয়েছি। বানিয়ে এভাবে কিন্তু নৌকোগুলো বানিয়ে জলে ছেড়ে দিতাম, ভীষণ মজা করতাম। ভাই, আমি সবাই মিলে কিন্তু এই কাজগুলো আমরা ছোটোবেলায় ভীষণ করেছি। আর এগুলো যখন স্মৃতিগুলো চোখে ভেসে ওঠে না, এখন আমাদের বোনরা যখন এই কাজগুলো করে, বা আমাদের বাচ্চা কাচ্চারা যখন এই কাজগুলো করে, তখন সত্যি একটা মনের মধ্যে অন্যরকম একটা টান আসে। আমাদের সেই ছোট্ট স্মৃতিগুলো মনে পড়ে যায়। যারা গ্রামে বড় হয়েছে তারা জানোই বর্ষাকালে গ্রামের সৌন্দর্যটা কতটা সুন্দরভাবে ফুটে ওঠে। এরকম করে জানো, আমরা প্রত্যেকটা দিন যখন বৃষ্টি হতো এরকম কাগজ দিয়ে নৌকো বানাতাম, আর খাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বানাতাম। এরকম করে কত কাগজ আর কত খাতা যে নষ্ট করেছি, আর প্রচুর মায়ের হাতে মার খেয়েছি। আর সবথেকে বেশি মার আমি খেতাম, কারণ আমি একদম কথা শুনতাম না, একদম অবাধ্য ছিলাম। সেই মার খেতে খেতে এখন দেখো একদম মার কথা মতো শোনার চেষ্টা করি, একদম বাধ্য হয়ে গেছি। তো ছোটোবেলা কারা কারা গো মা বাবার হাতে প্রচুর পিটুনি খেয়েছো? অবশ্যই কমেন্টে জানিও। আজকে ওদেরটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের কাছে আজকে অনেকটা ভালো লাগবে। তোমাদের কাছে আজকে আমি অনেক কথা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি তো কয়েকদিন তোমাদের সামনে খুব ভালো সুন্দরভাবে ভিডিও দিয়েছি, হুট করে আবার ভিডিও বন্ধ করে দিয়েছি। তোমরা অনেকেই বলেছো আমাকে, দিদি ভাই তোমার কি সরকারি চাকরি হয়েছে, ভিডিও আগে কেন এতদিন দেওনি? আজ তোমাদের সম্পূর্ণ আমি খুলে বলবো, কিন্তু সরকারি চাকরি হয়েছে কি না সেটা অবশ্যই তোমরা পরে শুনতে পারবে। কারণ দেখো, যে কোনো জিনিস আগের থেকে বলে রাখাটা ভালো না। সব কিছু যখন যে কোনো একটা কাজই ধরো বা যেটাই হোক, যখন হয়ে যায় বা যখন তুমি সেটার মধ্যে ঢুকে কাজটা অর্ধেকের মতো চলে যাও, তখন দেখবে কাজটা বলে দিলে সেরকম কুনজর থাকে না। যদি তবে কাজটা হবে হবে ভাব সেরকম যদি করতে যাও, তাহলে সেই কাজের মধ্যে কুনজর পড়ে যায়। কুনজর জিনিসটা আমি খুব ভালো বুঝি, ভালো মানি। কারণ আমার শরীর দেখে তোমরা বুঝতেই পারছো আমি আগের থেকে কতটা শুকিয়ে গেছি, শরীরের অবস্থা কাহিল হয়ে গেছে। আর কাল না পরশুদিন, পরশুদিন বাড়িতে যে স্যালাইন চলেছে আমার, 3টা স্যালাইন 5টা ইঞ্জেকশন একসাথে দিয়েছি। তোমাদেরকে আমি ভিডিওতে দিতে পারছি না, কারণ তখন আমার ভিডিও করার মুহূর্ত বা সেই টাইম ছিল না, আমি ভিডিও করার মতো ছিলাম না। তো আমি তোমাদেরকে ফটো শেয়ার করে দিচ্ছি। পরশুদিন স্যালাইন নিয়েছি, শরীর ভীষণ খারাপ। এর মাঝখানে তোমরা জানো আমার স্টোন হয়ে গেছে, স্টোনের পর জ্বর হয়েছে, প্রচুর জ্বর। গায়ের মধ্যে সবসময় 103 3-এর 102-3 সবসময় জ্বর থাকতো। তো হুট করে শরীরটা দুর্বল হয়ে যায়। অনেক ওষুধপত্র খেলাম, একদম এটিএম একটা ট্যাবলেট আছে সব থেকে পাহাড়ি, তোমরা জানো, সেটাও খেয়েছিলাম। খেয়ে শরীরটাকে একদম দুর্বল করে ফেলেছি। তো তারপর শরীরটা চলছিল না, নিলাম বাড়িতে ডক্টর ডেকে এনে নিলাম স্যালাইন নেওয়ার পর হয়ে গেল আমার পেটের প্রবলেম। বলবো কি যে নজর দোষ লাগে সেরকম আমারও জানি না কোন অলক্ষী বা কার নজর দোষ লেগেছে আমি জানি না। আমি যে কোনো কাজের মধ্যে যখন শুরুবাতটা করতে যাচ্ছি না, সেই কাজটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। আমি যে কোনো একটা কিছু করতে যাচ্ছি, আমি জানি না আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। সব কাজ বলো, সব কিছুই কিন্তু শরীরের উপরে। তোমার মনে জোর থাকলে হবে না, তোমার শরীরে শক্তি লাগবে। যে শক্তিটা আমি এখন একদমই পাচ্ছি না। নিজেকে অনেক শক্ত করতে চাইছি, আমি নিজের মনের দিক থেকে অনেকটা শক্ত, কিন্তু আমি
কি বলবো, মনের দিক থেকে শক্ত হলেও শরীরের দিক থেকে অসুস্থ হয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চলে এসেছে একটা বড় সড়ো পার্সেল, যেটাকে আমি এখন ওপেন করবো। আমি তো জানি এটার মধ্যে কি আছে, এটা প্রত্যেক মাসে আমি আনি, প্রত্যেক মাসে না হলেও 1-1.5 মাস পর পর আমার আনতেই হয় এটা। তো চলো এটাকে এখন ওপেন করছি। ফার্স্ট এখানে দুটো পার্সেল একসাথে এসেছে। ফার্স্ট আছে এই যে এটা তোমরা বুঝেই গেছো কি, এটা হচ্ছে বাবুর টিস্যু। এখন টিস্যু বেশি দরকার পড়ে না, যে 3টা এনেছি এটা প্রায় 6 থেকে 7 মাস চলে যাবে। এখন টিস্যুটা খুব প্রয়োজন, মানে প্রয়োজন একদমই কম। তবু ছোটো মানুষ না, কখন নোংরা করে সবসময় তো দুকে ধুইয়ে দিই না, কারণ ওর তো আবার শ্বাসকষ্টের দোষ আছে, তাই টিস্যু দিয়ে মুছে দিই ওকে আমি। আর যে এটা হচ্ছে মেন, এই দেখো ভেতরে এটা হচ্ছে মেন জিনিসটা। বের করে নিই এটাকে। এই হচ্ছে পার্সেল, বুঝেই গেছো তোমরা এটার মধ্যে কি আছে। তো চলো প্যাকেটটাকে রেখে দিই। প্যাকেটটা রেখে দিলাম। এই হচ্ছে পার্সেল, যেটা আমার প্রত্যেক মাসেই আনতে হয়। প্রত্যেক মাসে না, এটা ভুল, মনে করো মাসে 1.5 মাস 2 মাস পর পর এটা আনতে হয়। এটার দাম নিয়েছে 247 টাকা। ওটস, যেটা বাবুকে খাওয়াই, এই যে এই ওটসটা খাওয়াই, মানে যে প্যাকেটে যেটা দেখতে পাচ্ছ এটা খাওয়াই। আর না হলে এই যে এখানে একটা দেখো, আমি 2টো কৌটো আগে ওকে খাওয়ানো শেষ করেছি, এই ওটসটা। আর এই যে একটা কৌটো, এটা উঠে গেছে ছালটাল। তো এই যে 2টো কৌটো খাওয়ানো হয়েছে। আর এবার এনেছি প্যাকেট, এখানে 1.5 কেজি আছে। ওগুলোতে 1 কেজি করে থাকে, এটাতে 1.5 কেজি আছে। এটা হয়তো বেশি দিন যাবে। এটা আমি প্রথমে গরম দুধের মধ্যে রেখে দিই ওটসটাকে, তারপর এটাকে ভালো করে পেস্ট করি। ওকে সবসময় আমি মিক্সারে পেস্ট করে খাওয়াই, তারপর পেস্ট করে মানে ওকে খাওয়ানো হয়। এই হচ্ছে বাবুর খাবার। ওকে অন্য কিছু খাওয়াই না, ওকে আমি কেলক্স এনে খাইয়েছি। কেলক্স ওর বেশি একটা যায় না, মানে ভালো বেশি দিন যায় না। এটা বেশ ভালো, মেলা দিন মানে বেশি দিন যায়। বা এটাকে আমি গরম জলে ফুটিয়ে নিলেও কিন্তু খাওয়ানো যায়, এভাবে খাওয়াই। আর আমার বৌদির যে মেয়ে আছে, বৌদিও মেয়েকে এটা খাইয়েছে। তারপর বৌদিরটা দেখে দেখে আমিও আমার ছেলেকে এটা খাওয়াচ্ছি। বেশ ভালো, এটা খাওয়ার পর ছেলের মানে খিদেটা অনেকটা মিটে থাকে। আর এমনিতেও ওকে আমি ভাত খাওয়াই, এখন পেস্ট করে ভাত খাওয়াই, দিনে 2 বার করে ভাত খাওয়ানো হয়। তো চলো এটাকে এখন রেখে দিই আর তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। এই কথাগুলো শেয়ার করার মাঝখানে চলে এসেছে পার্সেল, তাই ভাবলাম যে না, আগে পার্সেলটা নিয়ে দেখাই তোমাদের কি এসেছে, তারপর তোমাদের সাথে কথা। শরীরটা ভীষণ অসুস্থ, তাই তোমাদের সামনে ঠিকঠাক করে ভিডিও কিছুই দিতে পারছি না। আমার যখন থেকে পেটে পাথর হয়েছে তখন থেকে আমি ভীষণ অসুস্থ। আর আমি একদিকে বেঁচে গেছি, আমার কিডনিতে পাথর হয়েছে বলে। যদি কিডনিতে না হয়ে সেটা যদি আমার মানে গোল্ড ব্লাডার স্টোন বলে যেটা, এটা হতো, তাহলে সত্যি আমার অপারেশন করতে লাগতো। আমার অপারেশন করতে লাগছে না। মানে একদিকে আমি মানে কি বলবো, পাথরের একটা ব্যথা, ওটা সহ্য করছি। ওটা এখন আগের থেকে অনেক কম, অনেকগুলো পাথর তো অনেক কম। আর 3 দিনের মধ্যে আমার পাথর বের হয়েছে। হওয়ার পর যে আমার শরীরটা দুর্বল হয়েছে না, প্রচুর দুর্বল হয়ে গেছে। আমি এটা আগে খুব শুনতাম নজর দোষ, যেটা আমার লেগে গেছে। মানে নজর দোষটা আমি কী বলবো, আমি বলে বোঝাতে পারছি না তোমাদের। আমি সব কথা মুখে স্পষ্টভাবে খুলেও বলতে পারছি না, বোঝাতে পারছি না। আমি তো মানে নিজের মনে মনে বলি, জানি না কোন অলক্ষী এসে আমার সংসারে নজর দোষ লাগিয়েছি, কারণ আমি সুস্থ না থাকলে কখনো সংসার টিকবে না। আর হ্যাঁ, তোমাদের একটা সুখবর দেই, আমি কাল পরশুর মধ্যে তোমাদের দাদাভাই আসতে চলেছে বাড়িতে। আমি শ্বশুরবাড়ি যেতে চলেছি। আর সেখানে কেন যাচ্ছি, কারণ আমার শ্বশুরমশাইয়ের কাজ চলে এসেছে, সেখানে যেতেই হবে। বাবার কাজ যখন সামনে। আর আগের বছর বাবা জ্যৈষ্ঠ মাসে মারা গেছিলো। জ্যৈষ্ঠ মাসে মারা যাওয়ার পর আমাদের এবার আষাঢ় মাসে কাজ পড়েছে, কারণ জ্যৈষ্ঠ মাসটা পুরোটাই মল মাস গেছে। বাবার জন্য ভীষণ খারাপ লাগে সত্যি। আমার বাবা না খুব ভালো ছিল, মানে আমার শ্বশুরমশাই খুব ভালো ছিল। আমার শ্বশুরমশাই থেকে শাশুড়ি মাটা একটু অন্যরকম। তো অনেক কাহিনী আছে ওই বাড়ির আরও, যেগুলো তোমাদের বলতে পারছি না। বললে তোমরা হয়তো বলবে, দিদিভাই কী করে তুমি ওখানে থাকবে বা কী করবে।
আমি কেন থাকছি না সেগুলো তোমরা সব বুঝে যাবে যদি আমি তোমাদের সম্পূর্ণ কাহিনী বলি। কারণ আমি চাই না, দেখো ওটাও আমার পরিবার, এটাও আমার পরিবার, আমার বাপের বাড়ি বলো আমার শ্বশুরবাড়ি, দুটোই তো আমার নিজের। আমি চাই না এগুলোকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে, কারণ আমি এইসব কুট ক্যাচালি একদম পছন্দ করি না। দেখো আমি যদি চাইতাম আমার শ্বশুরবাড়ির অনেক অনেক কাহিনী আছে যেগুলো আমি তোমাদের তুলে ধরতে পারতাম, যে কাহিনীগুলো শুনলে যে কোনো একটা মেয়ে বউ কেউ ওই বাড়িতে থাকতে চাইবে না। এমন এমন কিছু কিছু ঘটনা আছে, তো সেই কারণে হয়তো আমি থাকছি না। ওই কাহিনীগুলো, ওই জিনিসগুলো ঠিক করাও যাবে না। আর একটা জিনিস, ধরো আমার শ্বশুরবাড়িটা নেই এরকম অবস্থায় আছে, মানে বাড়িটা নেই এরকম অবস্থায় আছে, ধরো বাড়িটা শেষ হয়ে গেছে এরকম, তোমাদের আমি কিছু বলে দিই, কারণ এর থেকে বেশি বলা আমার পক্ষে সম্ভব না। আর এই ভিডিওগুলো যদি বর দেখে আমাকে বকা দেবে, মানে এগুলো সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না। তো আমি যাচ্ছি বাড়িতে, সবাই মিলে একসাথে থাকবো, কিছুদিন থেকে চলে আসব। বাবা চলে যাওয়ার প্রায় 1 বছর হয়ে গেল। বাবা শেষ আমার ছেলেটাকে দেখে গেছিলো সেই অসুস্থ ঘরে, তারপর আর দেখতে পাইনি। আর আমার ছেলের অন্নপ্রাশনের সময় বাবা বারবার বলেছিল যে আমি আসবো, থাকবো কয়েকদিন। আর আমার মাকে ফোন করে বলেছিল বিয়ান আমার জন্য শুকনো মাছ রান্না করবে, মাছ রান্না করবে, মাংস রান্না করবে। এগুলো খুব ভালোবাসতো খেতে, এগুলো রান্না করতে বলেছিল। মা বলেছিল ঠিক আছে। জানো আমার শ্বশুরমশাই যখন যখন এখানে আসতো তখনই আমার শ্বশুরমশাইকে আমরা আটকে দিতাম, যেতে দিতাম না। কারণ আমি জানি বাবা ওখানে খুব কষ্ট করে খায়, আমি নিজের চোখে তো দেখে এসেছি জিনিসগুলো, ওখানে খুব কষ্ট করে খাওয়া দাওয়া হয়, যেটা বাবা করে। কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খায়, উনি একদম মাছ মাংস যারা খায় ওদেরকেও পছন্দ করেন না, ওই জিনিসগুলো মানে কি বলবো, যারা খায় ওনাদেরকেও তো তার বিছানায় উঠতে দেন না, এরকম করেন। তো আমি জানতাম যে আমার শ্বশুরমশাই ওখানে খুব কষ্টে থাকে। আমি মাকে যখন বলতাম মা বলতো ঠিক আছে তোর শ্বশুরমশাই সেখানে এসে কিছুদিন রেখে দেবো, এরকম হতো। 3 দিন 4 দিন বাবাকে রেখে দিতাম, থাকতো, খাওয়া দাওয়া করতো, বেশ মজা লাগতো তখন। আর মরে যাওয়ার 1 ঘন্টা আগেও বলেছিল আমি তো আপনাদের বাড়ি যাব। আর মরে যাওয়ার 10 মিনিট আগে বাবা ডাবের জল খেয়েছিল, যেটা তোমাদের দাদাভাইয়ের হাতের। মারাও গেছিলো তোমাদের দাদাভাইয়ের কোলে শুয়ে। এই জিনিসগুলো, দৃশ্যগুলো যখন চোখে ভেসে ওঠে না, ভীষণ কষ্ট লাগে। ভালো মানুষ বেশি দিন টেকে না, এটা খুব ভালো করে বুঝে গেছি। ভালো মানুষ বেশি দিন সেই জগতে থাকে না, ভগবান তাদেরকে তাড়াতাড়ি নিয়ে যায়। খুব আশা ছিল যেন শ্বশুরমশাইকে নিয়ে আমাদের এই বাড়িতে কিছুদিন এনে রাখবো, বাবার শরীরটা সুস্থ হবে, ভালো হবে, এটা খুব আশা ছিল, যেটা আমার শাশুড়ি মা একদম চায়নি। একদমই ভালোবাসতেন না উনি এখানে আসবেন, ওগুলো একদমই ভালোবাসতেন না, তবুও বাবা জোর করে আসতো। তো চলো এগুলো কাহিনী বলে আর লাভ নেই, এটাই বলি আমার শরীরে আমার সংসারে জানি না কোন অলক্ষীর ছায়া পড়েছে, কোন অলক্ষীর কুদৃষ্টি পড়েছে, যেন আমার শরীরটাও শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমার সংসারটাও মনে হয় চলে যাবে। কারণ আমি না বাঁচলে আমার সংসারও টিকবে না। চিকিৎসা করছি, অলক্ষীর মুখে লাথি দিয়ে আমার ঠিক হতেই হবে। তো চলো ব্লগটা এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো।